ইউএনডিপির যে তথ্য সেটি হচ্ছে 159টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তম, অর্থাৎ বিশ্বে যে কটা দেশ শিক্ষা খাতে সবচেয়ে কম টাকা খরচ করে সেই দেশগুলোর শীর্ষ তালিকায় আছে নিচের দিকে, সেটি হচ্ছে বাংলাদেশ। আবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে মানের কথা বলছি, যদি ছোট করে একটু জানতে চাই, মানটা আসলে আমাদের কতটা নিচে নেমেছে? এটা তো কাউকে মানে তথ্য দিয়ে বা গবেষণা ভিত্তিক ডেটা দিয়ে বলার দরকার নেই। এটা তো আমরা হামেশার প্রমাণ পাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা ওই যেটুকু পড়ে আসছে, তারপরে তো তারা পরবর্তীতে যেতে তাদের অনেক কাঠখড় করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তো জাজ্বল্যমান প্রমাণ। এইবার ভর্তি পরীক্ষা যারা দিয়েছিল তার মধ্যে 97% অকৃতকার্য হয়েছে আমাদের শিক্ষার্থীরা এইখানে পড়ালেখা করে। তাহলে সেটা আপনি কি সেটাই তো নির্ণায়ক। অন্যান্য মূলধারার বিদ্যালয়গুলোতে বিশেষ করে জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, ভর্তি হতে পারা খুবই কঠিন। আর এগুলোর পিছনে আরেকটা বিষয়ে কাজ করে, যেটা হলো আসবে যে শিক্ষার্থীরা যারা ভর্তি হবে তাদের আবাসন কোথায়, তাদের ট্রান্সপোর্টেশন কোথায়। বিশেষ করে মেয়েদের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় একটা কাজ করে, তারা তাদের মেয়ের শিক্ষার্থীদের জন্য বাইরে ব্যবস্থা করে দেয়, মানে আন্ডারটেকিং দেয়। না তো মেয়েদেরকে মেস করে থাকতে কোনো বাড়িওয়ালা দেবে না। তো এইরকম তো কিছু কিছু জায়গায় দেয়া উচিত, কিন্তু দেয়া হয় না। না হওয়ার ফলে আমরা এই যে নারী শিক্ষার্থীর কথা বলি, উপরে যেতে যেতে তো অনেক ঝরে যায় এবং পরিবার থেকেও বাধা দেওয়া হয় যে না, এই বিশেষ করে সায়েন্সে কি পরিমাণ নারী শিক্ষার্থীর সংখ্যা কমছে, বুয়েটে, মেডিকেলে কেন কমবে না? এই যে তাদের এই যে ল্যাবে থাকতে হয়, করতে হয়, নিরাপত্তার একটা বিষয় আছে, সেখানে তো আমরা বিনিয়োগ করছি না। যে তাদের জন্য আলাদা আবাসন, আলাদা যাতায়াত ব্যবস্থা, এগুলো করছি না। তো সেই জায়গায় আমার মনে হয় অনেক ঘাটতি রয়ে গেছে। বড় আরেকটা ঘাটতি উনি শুরুতে যেটা বলেছিলেন যে দক্ষ জনশক্তি করতে গেলে তো নীতি নির্ধারকদের বসতে হবে আমাদের ইন্ডাস্ট্রির সাথে। পৃথিবীর সব দেশে আছে উন্নত বিশ্বে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কাউন্সিল আছে, যে তারা তারা বলবেন শিক্ষা মন্ত্রণালয়কে যে আগামী 10 বছরে আমাদের এই ধরনের স্কিলড ম্যান পাওয়ার দরকার, আপনারা সেইভাবে তৈরি করে দিবেন। ওই সুযোগই নেই। আপা, আমরা শেষের দিকে আপনার কাছে আলোচনা, ঢাকা বিশ্ববিদ্যালয় আপা যেটা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে 40,000 সিটের বিপরীতে হলের সুবিধা আছে মাত্র 10,000, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে জগন্নাথে 4% শিক্ষার্থী হলে থাকতে পারেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 39,000 শিক্ষার্থী, মাত্র 9,000 তাদের হলের সিট ক্যাপাসিটি আছে। তাহলে আমরা কেন শিক্ষার্থীদের জন্য একটা আবাসন করতে পারছি না? টাকার কি সমস্যা, নাকি মাথায় নীতি নির্ধারকদের চিন্তার সমস্যা বলে মনে করেন? সেটাই তো দেখেন, এখানে একটা কথা বলে নেই, এখানে বরাদ্দ দেয়া হলে পরে দেখা যায় পড়ে আছে, কারণ জনপ্রশাসন কোনো জনবল নিয়োগ করেনি। এটাই যে বরাদ্দকৃত অর্থ কিন্তু বরাদ্দ করতে পারে না, এই যে বাস্তবায়ন করতে পারে না। এই যে একটা জটিলতা, টাকা ছাড়, তারপরে করা, মানে প্রকিউরমেন্ট প্রসেসটা, হোল প্রসেসটা, টেন্ডার দেওয়া, তারপরে টেন্ডার দিতে গেলেও আসলে বিশ্ববিদ্যালয় তো আবার একটা মানে বাণিজ্য হয়ে গেছে, যে ছাত্ররাও এটার মধ্যে জড়িত হয়ে গেছে। তো এইখানে আমি দুটোই বলবো যে এই যে বরাদ্দের কথা বলি, বরাদ্দ কিন্তু এখানে এই সমস্ত জায়গায় প্রচুর রয়েছে চাহিদা। সেইটা আমি সামগ্রিকভাবে ওই যে দেখেন স্বাস্থ্য খাতেও কিংবা শিক্ষা খাতেও আপনার পজিশনও আছে, চাকরির জন্য পজিশন আছে, সেগুলোও কিন্তু খালি রয়ে গেছে। তো চাকরির প্রার্থীরা তো চাকরি পাচ্ছে না। তো সুতরাং এই যে একটা জটিলতা এবং কাজের যে আমি বলবো এগেন জবাবদিহিতা, দক্ষতা, মানে কি দক্ষতা মানে আপনি শিখলেন সেটা না, কাজের স্পিড, এই যে একটা তাড়না, এই তাড়নাটা তো নাই আসলে। এই যে আমরা এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিলাম যে তার মধ্যে কিন্তু এই কাজের জবাবদিহিতাটা না সৃষ্টি হতে হতে দায়সারাভাবে চলছে আর কি, জাস্ট চলে যাবে এইরকম একটা অ্যাটিটিউডের দিক থেকে। আমি আরেকটা কথা বলবো, শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে তাদের বাচ্চা ছেলে মেয়েদের একদম স্তম্ভ। সেখানে কি অবস্থা, সেখানে কারা চাকরি করছে, এবং প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষক হয় তাদেরকে আমরা কোন চোখে দেখি, তারা কি ধরনের মর্যাদা পায়, তখন আমরা মনে করি যে যারা কোথাও নাই, সর্বশেষ পছন্দ
তারা সেখানে প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে চায়। কিন্তু আপনি বিদেশে, প্রতিবেশী দেশে এটা কিন্তু না। উচ্চ শিক্ষিত হয়েও কিন্তু প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে তারা যায়, এবং সেখানে আরেক দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনাকে সেই পরিমাণে কম্পেনসেশন অর্থ দিতে হবে তাদের, যে তারা খেয়ে পড়ে তো বাঁচতে হবে, এবং তারপরে নিয়োগ প্রক্রিয়াটা, এখানে যে আমাদের দেশে কিন্তু সরকারি মানেই হচ্ছে একটা নিয়োগ বাণিজ্য সেখানে চলতে থাকে, সেই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে, তাহলেই তো তারা আপনার ভালো শিক্ষক ছাড়া শিক্ষার্থী তো গড়ে উঠতে পারে না। সেটাই হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় যে আপনার শিক্ষাটাও, যে সেজন্যই শিক্ষার নীতি, যে শিক্ষার কারিকুলামটা কেমন হবে এটা নিয়ে এত গবেষণা করার দরকার নাই। আছে সাকসেসফুল মডেল তো চারিপাশে রয়েছে, সেটা একটা। এটাকে আমি পরীক্ষা ভিত্তিক খালি করতে থাকবো, ক্লাস 1 থেকে পরীক্ষা দিতে থাকবে, কিছুই শিখলো না, কিন্তু তারপরে আবার পরিবর্তন করে আপনি ঘর ঝাড়ু দিবেন, আলু ভর্তা করবে, সেটা কেন? কিন্তু আমরা চিন্তা করি না যে কোডিং ক্লাস 5-এর ছেলেমেয়েরা 3, 4, 5 থেকেও কিন্তু আমাদের প্রতিবেশী দেশে, ভারত থেকে, আর পশ্চিমা বিশ্বের কথা নাই বললাম, কোডিং শিখছে, তারা তৈরি হচ্ছে এরকম করে। তো ওইটার জন্য যে তাগিদ, সেই তাগিদটা তো আমরা দেখি না। আমাদের যে নীতি নির্ধারকরা থাকেন, দুঃখজনকভাবে তাদের মাথায় সেটা থাকে না। তাদের সন্তানেরা যেহেতু পড়েন না। জি, একেবারেই সত্যি কথা যে আমাদের নীতি নির্ধারকরা যারা দেশ পরিচালনা করেন এবং সিদ্ধান্ত নেন যে আমলাতান্ত্রিক যে কাঠামোর মধ্যে, তারা আসলে তাদের সন্তানদেরকে হয় ইংলিশ মিডিয়ামে অথবা বিদেশে পড়ান, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের সামগ্রিক জনগোষ্ঠীর শিক্ষা নিয়ে তাদের মাথায় খুব বেশি চিন্তা আসে না। কিন্তু আমরা মনে করি এই দেওয়ালটাও ভাঙতে হবে।